ওয়েলকাম টু ক্লাসরুম এডু রিসার্চ। ক্লাসরুম এডু রিসার্চের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে। 2025 থেকে কিন্তু ইংলিশ হবে 550 নম্বরের, 300 নম্বরের কোয়ালিফাইং ইন নেচার। যে 300-র মধ্যে তোমাদেরকে 100 পেতেই হবে, 1/3 মার্কস ইন ইংলিশ, নট এ ম্যাটার অফ জোক। সবাই কিন্তু 33% মার্কস ইংলিশে পাওয়ার ক্যাপাসিটি সবার মধ্যে নেই। ইভেন আমি আমার কথাই বলবো, একটু পরে তোমাদের সাথে শেয়ার করব যে আমি নিজেও কিন্তু 2015 সালের যে মেন্স পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আমি 200-র মধ্যে 57 পেয়েছিলাম, বাট স্টিল আমি গ্রুপের কল পেয়েছিলাম, আমি পিটির কল পেয়েছিলাম গ্রুপের জন্য, বাট আমি কিন্তু পেয়েছিলাম 200-র মধ্যে 57 ইংলিশে। সো কিন্তু পরবর্তী সময় 2016-তে আমি ভালো মার্কস পেয়েছিলাম, 100+ মার্কস ছিল 200-র মধ্যে আমার। বাট এই যে বিষয়টা, ইংলিশে 1/3 মার্কস পেতে হবে 300-র মধ্যে 100, খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র তাই নয়, তুমি ইংলিশে যদি তুমি 100+ মার্কস পাও তবেই কিন্তু তোমার মেন্সের খাতা চেক করা হবে। এবং প্রথমেই যখন মেন্সের যে মেন এক্সামিনেশন যখন শুরু হবে, যার ভিত্তিতে তোমার কিন্তু তোমার প্যানেল লিস্টে তোমার নামটা আসবে, সেখানে কিন্তু সবার প্রথমে যে পরীক্ষাটা তোমাকে বসতে হবে, এগেইন ইংলিশ পরীক্ষাতে বসতে হবে। এবং সেখানে ইংলিশটা হচ্ছে ইংলিশ অ্যাসেজ অ্যান্ড কম্পোজিশন, 250 নম্বরের পরীক্ষা বসতে হবে, রিটেন এক্সামিনেশন। তাহলে বুঝতে পারছো ইংলিশ তোমাদের জন্য কিন্তু ভীষণ ভাইটাল হয়ে যাচ্ছে WBCS 2025 থেকে। 250 প্লাস 300, 550 মার্কসের ইংলিশ পরীক্ষা। তো আমার সাথে আজকে আমরা পেয়েছি ক্লাসরুম এডু রিসার্চের একজন অসামান্য ফ্যাকাল্টি, আমাদের বিনোদ স্যারকে আমরা পেয়েছি, ইংলিশের একজন অসামান্য এক্সপার্ট, 12 ইয়ার্স প্লাস টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে এই কম্পিটিটিভ এক্সামিনেশন ফিল্ডে। এবং ইংলিশ তিনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন এবং এখন থেকে তিনি ক্লাসরুম এডু রিসার্চের একটা অঙ্গ, এবং আমাদের একটা বলা যেতে পারে, আমাদের একটা মহিরুও বলা যেতে পারে। তো আমি প্রথমেই স্যারকে আমাদের প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাচ্ছি। স্যার, স্টুডেন্টদের যে ইংলিশ সম্পর্কে একটা ভীতি, এটা খুব স্বাভাবিক স্যার। আমরা আমরা বাংলাতে যতটা কমফোর্টেবল, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা ততটা কমফোর্টেবল নই। এবং আমাদের স্যার ম্যাক্সিমাম স্টুডেন্ট, ইনক্লুডিং আমি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু স্যার বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে। সুতরাং অনেক ক্ষেত্রে স্যার আপনি জানেন, ক্লাস 9-10 পর্যন্ত আমরা খুব বেশি টেন্স, গ্রামার এগুলো নিয়ে ভাবতাম। কিন্তু স্যার ক্লাস 11-12 বা গ্রাজুয়েশনের সময় আমরা কিন্তু এগুলো আমাদের ম্যাক্সিমাম, আমি সবার কথা বলছি না স্যার, কিন্তু 80 থেকে 90% স্টুডেন্টদের কিন্তু সেগুলো তারা ভুল মেরে দিয়েছে, তারা ভুলে গেছে স্যার, এটা স্বাভাবিক জিনিস। এরপর যখন কম্পিটিটিভ এক্সামিনেশন ফিল্ডে আসছে, তখন দেখা যাচ্ছে কিন্তু আবার তাদেরকে রাইটিং আসতে হচ্ছে, আবার তাদেরকে চিঠি লিখতে হচ্ছে, আবার তাদেরকে স্যার রিপোর্ট লিখতে হচ্ছে, আবার তাদেরকে প্রেসিস লিখতে হচ্ছে। তার মানে কি স্যার, আবার সেই পুরনো ক্লাস 9-10-এর মানে ফরম্যাটে ব্যাক করতে হচ্ছে। এবং তার সাথে তো স্যার এবার তো অ্যাড হয়েই গেল এসে লেখা, মানে বড় বড় প্রবন্ধ লিখতে হবে, কম্পোজিশন রাইটিং করতে হবে। স্যার আপনার কাছে আমার প্রথম যে স্যার প্রশ্ন বলা যেতে পারে, স্যার প্রথমে এই যে মানে ইংলিশের এই ডেসক্রিপটিভ রাইটিং, এর ক্ষেত্রে স্টুডেন্টদের বেসিক অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? তাদের গ্রামার শিখতে হবে কি না, বা আদার্স, আপনার কি মনে হয় স্যার? আপনার প্রাথমিকভাবে বলতে গেলে, যেহেতু ইংলিশ একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ, তাই বাংলার ভার্সন নিয়ে যারা পড়াশোনা করেছে বা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তাদের একটা ভীতি থেকে যায়। কিন্তু ভীতিটা বরাবরের জন্য নয়। তার কারণ হচ্ছে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে খুব সাজেস্টিভ পড়ানো হয়, যার জন্য তারা মেইন পয়েন্টগুলো থেকে সরে যায় বা কোনো কারণে বাদ চলে যায়। আর যেহেতু নম্বর পাওয়ার বিষয়টা থাকে, তাই তারা খুব অ্যাটেন্টিভলি ওই জায়গাগুলো ধরে না। যেমন ধরুন, উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের স্কুল লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে টেন্স পড়ানো হচ্ছে, জাস্ট বলে দেওয়া হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন রিসার্চে দেখা যাচ্ছে যে ফিউচার টেন্সকে টেন্স বলে ধরা হচ্ছে না। যে ছেলেটি বা যে ক্যান্ডিডেটটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, 3 ইয়ার্স ডিগ্রি নিয়ে বিসিএসসি বসতে যাচ্ছে, সে কিন্তু আজ থেকে 5-7 বছর আগে যেটা পড়ে এসেছে, এখন হঠাৎ করে দেখছে ফিউচার টেন্স বলে কোনো টেন্সই হয় না, তার কাছে ব্যাপারটা পুরো নতুন। আবার যারা ইংলিশ নিয়ে দীর্ঘদিন ধরে অধ্যবসায় করছে বা খুব ভালো স্টুডেন্ট, বা এখন যারা টিচারই করছেন, মাফ করবেন আমি কোনো টিচারকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট করে বলছি না, শুধু ফ্ল্যাট টেন্সটা পড়িয়ে দিন,
অ্যাডভান্স লেভেলের এমন কিছু কিছু বিষয় হয়, অনেক ছাত্রছাত্রী কি বলছেন স্যারেরাও জানেন না। যেমন পারফেক্ট অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, পারফেক্ট অফ দ্য পাস্ট পারফেক্ট। স্যার একটা যদি ছোট্ট এক্সাম্পল ছোট একটা উদাহরণ দিয়ে বলি, স্যার আপনি এই মাত্র এলেন, ইউ হ্যাভ কাম জাস্ট নাও, আমি ঠিক তারপরে গেলাম। আচ্ছা। আপনার আসাটা সাম্প্রতিক অতীত, তারপরে পরবর্তী অতীতটা হচ্ছে আমি। আপনার আসা আগে হয়ে গেছে, আমি তারপরে গেলাম। দুটোই কিন্তু খুব খুব সাম্প্রতিক হয়েছে, কিন্তু আপনারটা আগে, আমারটা পরে। বুঝতে পেরেছি। তাহলে আপনার সময় সেন্টেন্সটা লিখলাম ইউ হ্যাভ কাম জাস্ট নাও, যখন আমি তারপরে এলাম আই হ্যাভ হ্যাজ কাম জাস্ট নাও। এবার যেহেতু হ্যাজ হয় না, হ্যাভ এর পর হ্যাড হবে, এই জন্য আই হ্যাভ হ্যাড কাম জাস্ট নাও। ছেলেরা এটা শোনেনি, বিসিএস এগুলো লাগবে। এতে স্যার যেটা আপনি বলছেন, এতে স্যার তো মানে একটা স্টুডেন্ট যখন এইভাবে লিখতে পারবে, তার তো লেখার কোয়ালিটিটা অনেক বেশি টিচারের কাছে মানে অ্যাপ্রিসিয়েবল হবে। আমরা সকলেই ভালো, একদম স্যার। পিএসসি কাকে নেবে? বেস্ট কে নেবে স্যার? তাহলে আমাকে বেস্ট হতে হবে। আমরা আর্টিকেল পড়ছি, আমরা দ্য ডেফিনিট আর্টিকেল, দি ইনডেফিনিট আর্টিকেল। এই যে আমি বললাম দ্য ডেফিনিট আর্টিকেল আর দি ইনডেফিনিট আর্টিকেল, কেউ কেউ হয়তো পুরো ব্যাপারটা নর্মালি যেমন নর্মাল হয় সেরকম এটাই জানেন না, বা অনেকেই জানেন দ্য ইনডেফিনিট আর্টিকেল আর দি ইনডেফিনিট আর্টিকেল একই শব্দ, একই বানান, একটা দ্য একটা দি, এই ব্যাপারটাই জানে। এগুলো জানা প্রয়োজন। তো দা এবং দি এর মধ্যে কি ডিফারেন্স তাহলে? ওই যে একটা কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে টিএইচ এর প্রোনাউন্সিয়েশন হয় দ্য, আর ভাওয়েল দিয়ে শুরু হলে তার প্রোনাউন্সিয়েশন হয় দি। এই জন্য দ্য ডেফিনিট আর্টিকেল, দি ইনডেফিনিট আর্টিকেল। এগুলো স্যার যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সময় কিন্তু স্যার এগুলো খুব ইউজফুল হবে। কারণ স্যার আমরা পিএসসি যে ইন্টারভিউ, স্যার আমি নিজে পিএসসি ইন্টারভিউ অ্যাপিয়ার করেছি, তো পিএসসি ইন্টারভিউতে স্যার এটা দেখা যায় অনেক সময় তারা একজন স্টুডেন্টের বেসিক্যালি স্যার ডব্লিউবিসিএস মানে সিভিল সার্ভিস আসতে হবে, মানে পাবলিক সার্ভিস আসতে হবে, মানে পাবলিক ডিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পাবলিক ডিলিং এর মধ্যে একটা পার্ট কিন্তু অতি অবশ্যই থাকে স্যার ডিপ্লোম্যাটিক ডিলিং, এটা কিন্তু পার্ট অফ আওয়ার সার্ভিস। তো সে ডিপ্লোম্যাটিক ডিলিং অনেক সময় দেখা যাচ্ছে ইংলিশে কনভারসেশন করতে হয়, অনেক ক্ষেত্রে সেগুলো হয়। তো স্যার সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে দি এবং দ্য, এই যে একটা ডিফারেন্স, এগুলো কিন্তু অনেক সময় চেক করে স্যার পিএসসি তে, যারা আমাদের যারা পিএসসি যারা বডিতে থাকেন, যারা ইন্টারভিউ করে থাকেন, তারা স্যার কিন্তু মাইনরলি একটা স্টুডেন্টকে কিন্তু একদম জহুরির চোখ দিয়ে মেপে নেন। তারা এই যে একটা আমি বললেন যদি জিজ্ঞেস করে স্যার যে কত রকমের আর্টিকেলস আছে, কেউ বলবে যে দি ডেফিনাইট আর্টিকেল, দি ইনডেফিনাইট আর্টিকেল, বাট এই যে কেউ দি ডেফিনাইট আর্টিকেল বাট দ্য ইনডেফিনাইট আর্টিকেল, এই ডিফারেন্স যখন বলবে তাকে আলাদা করে মার্কিং করা হবে। স্যার ফ্যান্টাস্টিক স্যার, এটা আমারও নতুন জানা হলো, জানা খুব প্রয়োজন। আর তার সাথে হচ্ছে শব্দচয়। শব্দচয় আমরা যখন কোনো ট্রান্সলেশন করি, ট্রান্সলেশনে হয়তো একটা উদাহরণ দিয়ে বললাম যে আজকে আমাদের কলেজ প্রাঙ্গণে নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি, মুখাভিনয় ইত্যাদি দিয়ে একটা সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কমন ছেলেরা কি লিখবে, যারা বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়ামেরও হতে পারে, তারা কি লিখবে যে উই হ্যাভ অর্গানাইজড আ প্রোগ্রাম ইন আওয়ার কলেজ ক্যাম্পাস অ্যালং উইথ যা আছে তাই, কবিতা, নাটক, এগুলো সব একটা একটা করে ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা ক্লিয়ার করবে। কিন্তু এই যে নাচ, গান, কবিতা, নাটক, আবৃত্তি, টোটালটা নিয়ে যে সান্ধ্য অনুষ্ঠান, এর একটা ওয়ার্ড হয় সোয়ারি, এটা জানতে হবে। সোয়ারি মানে টোটালটাকে নিয়ে একটা সান্ধ্য অনুষ্ঠান, এটার ওয়ার্ডটা হচ্ছে সোয়ারি, SOIRE। তার মানে স্যার শব্দচয়নটা খুব জরুরি, মানে ডেসক্রিপটিভের ক্ষেত্রে আপনি যেটা বলছেন ভোকাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোকাবুলারি, তার মানে স্যার আপনি যখন স্টুডেন্টদের গাইডেন্স করবেন, আপনি নিশ্চয়ই স্যার তাদেরকে ভোকাবসটাকে খুব ভালোভাবে শেখাবেন। কারণ আপনি বলেন শব্দচয়ন, শব্দচয়ন মানে তো কোন শব্দটাকে কোন জায়গায় পুট করলে সেটা বেস্ট মিনিং হিসাবে বেরিয়ে আসে এবং সেটার একটা অন্য নান্দনিক সৌন্দর্য বেরিয়ে আসে। সেটাই তো স্যার লিটারেচারের অ্যাসপেক্ট। লিটারেচার মানে স্যার আমিও একটা জিনিস লিখছি, আপনিও লিখছেন, বাট আমি যে কথাটা লিখছি আপনার কথাটা শুনতে বেশি ভালো লাগছে। এই যে ডিফারেন্সটা, পরীক্ষক যখন পড়ছে দুটো খাতায় দেখছে, একটা দুটো কথা দিয়ে সেম লেখা আছে, একজনের বাহ বেশ সুন্দর লিখেছে তো একই কথা, তাকে একটু বেশি মার্কস দেওয়া, এটাই তো স্যার
বিষয়। হ্যাঁ। তার মানে ভোকাবসটা স্যার আপনি স্টুডেন্টকে খুব ভালোভাবে গাইড করবেন স্যার, যেটা বুঝতে পারলাম। স্যার স্যার আপনি যেটা বললেন যে গ্রামারের বিষয়, তার মানে যে ইংলিশ এসে যে পেপারটা রয়েছে 250 নম্বর যে পরীক্ষাটা হবে, সেখানে তো এসে লিখতে হলে, যেখানে অবভিয়াসলি হতে পারে কারেন্ট টপিকের উপর লিখতে হতে পারে, বা হয়তো কিছু স্ট্যাটিক টপিকের উপরেও লিখতে হতে পারে, কিন্তু সেটা লিখতে হলেও তো তার একটা গ্রামাটিক্যাল সেন্স যদি ক্লিয়ার না থাকে, তাহলে তার পক্ষে কি স্যার 250 নম্বরে ইংলিশ লেখা পসিবল? লেখা হয়তো পসিবল, কিন্তু গুড এন্ড কারেক্ট ইংলিশ লেখাটা খুব টাফ। ইয়েস স্যার। আমরা নর্মালি লিখতে হয় লিখে দিই, বা কাজ চালানোর জন্য হ্যাঁ। আমরা লিখে ফেলি। অ্যাকচুয়ালি ইংলিশ 4 প্রকারের হয়: গুড এন্ড কারেক্ট, ব্যাড এন্ড কারেক্ট, ব্যাড এন্ড ইনকারেক্ট, গুড এন্ড ইনকারেক্ট। পিএসসি বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে গুড এন্ড কারেক্ট ইংলিশ লেখাটা এসে প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট, লেটার, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে খুব জরুরি, তবে নাম্বারটা ক্যারি করে। গুড এন্ড কারেক্ট ইংলিশ লিখতেই হবে। আর তার জন্য যারা একেবারে মনে করে যে ইংরেজিতে আমরা খুব দুর্বল, আমি তাদের জন্য বলবো, তোমরা আজ থেকেই শুরু করে দাও। কি শুরু করবে? তুমি সারাদিন ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে আবার বেডে যাওয়া পর্যন্ত বা ঘুমানো যাওয়া পর্যন্ত কি করছো, এটা 3টে বা 4টে ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স। আমি ঘুম থেকে উঠি, আমি ব্রাশ করি, ব্রেকফাস্ট করি, পড়াশোনা করি, কলেজে যাই, বাড়ির কাজ করি, বন্ধুদের সাথে আড্ডা মারি, আবার ঘুমোতে যাই। মানে সারা দিনের যে ডেইলি রুটিন, তাটা খুব ছোট্ট সিনপসিস। এটাকে বাংলায় লিখলে তোমার বাংলাতেও জ্ঞানটা বাড়বে। এটা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো প্রত্যেক দিনের রুটিনটা। আজকে আমার বন্ধুর সাথে একটু ঝগড়া হলো, একটা কোনো ছেলে 3 মাস এটা করুক। সে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করলো, সে এপ্রিলের 1 তারিখে গিয়ে বুঝবে যে আমি কি করেছি। স্যার আমি জাস্ট ইন্টারাপ্ট করছি, এটা স্টুডেন্টদের জন্য একটা কথা আছে, মানে এটা একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। যদি কেউ কোনো অভ্যাস 21 দিন টানা করে, সেটা কিন্তু তার হ্যাবিটের মধ্যে চলে আসবে, সেটাই সে কন্টিনিউ করবে। লেটস সে তোমার ঘুম রাত্রি 11টার সময় তোমার ঘুম আসছে না, তুমি 21 দিন টানা চেষ্টা করো রাত্রি 11টার সময় ঘুমোতে, 21 দিনের পর কিন্তু তোমার ঘুম আসবে। এটা ট্রেডিশনালি প্রুভড বা সায়েন্টিফিক্যালি প্রুভড। তো এবার যদি কোনো ইয়ে না থাকে, কোনো প্রবলেমস না থাকে, আলাদা কোনো প্রবলেম যদি না থাকে, সব ক্ষেত্রেই তো স্যার যেটা বলছেন যে এই যে ইংলিশ লেখার ভীতি, স্যার 30 দিনের বললেন যে 30টা দিন বা 3 মাস ট্রাই করতে, আমি বলবো এই জিনিসটা তোমরা 21 দিন ট্রাই করো। প্রথমে 21 ডেজ আমি সারা দিনে যা হচ্ছে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো অব্দি আমার সাথে যা করছে, হতে পারে একই ঘটনা রিপিটেশন হচ্ছে, বাট স্টিল সেটাই লেখো। আমি আজকে বাসে উঠলাম, কলেজে গেলাম, বন্ধুর সাথে একটু ঝগড়া হয়ে গেল, টিচারের বকুনি খেলাম, এভরিথিং, জাস্ট ওইটুকু লেখা। স্যার তাই তো বলছেন স্যার, সেটা কি ইংলিশ বাংলাও লেখা, ইংলিশে লেখা, সেটাই শুধু প্রত্যেক দিন 21 দিন টানা কন্টিনিউ করা যাক। আশা করছি তোমাদের কিন্তু তারপর অনেকটা ইমপ্রুভমেন্ট ফিল করবে নিজেদের মধ্যে। স্যার যেটা বলছেন, স্যারের কাছে এটা দারুণ জিনিস জানলাম। স্যার মানে আগামী যে মানে রবিবারে স্যার আপনি তো আসছেন স্যার, স্টুডেন্টদেরকে আরো আপনাকে স্যার সামনে থেকে স্টুডেন্টরা পাবে, যে জিনিসগুলো এখানে আরো বেটার ওয়েতে স্টুডেন্টরা পাবে, একদম আপনার কাছে স্টুডেন্টদের যা যা কোয়েরি যাচ্ছে স্টুডেন্টরা জেনে নিতে পারবে। স্যার আপনি যদি স্টুডেন্টদের জন্য কিছু বার্তা দেন, যে তোমরা মানে আপনি ওই দিন আপনার স্টুডেন্টদেরকে কিভাবে মোটিভেট করবেন, সিম্পল কিছু বার্তা। আমি ছাত্রছাত্রীদের এটাই বলবো, বা বিশেষ করে যারা বিসিএস অ্যাসপিরেন্টস তাদেরকে এটাই বলবো, তোমরা ক্লাসরুম এডুতে এসো, এবং সেদিন আমরা সকলেই থাকবো। ইংলিশ বিষয় শুধু নয়, সমস্ত কিছুরই, এবং তার সাথে মোটিভেশন, এবং তার সাথে কি কি দিক, কোন দিকটায় কে সবল কে দুর্বল, এর বিচার বিবেচনা করে দুর্বল দিকটাকে আবার কি করে সবল করা যায় এবং বিসিএস এ সাকসেস পাওয়া যায়, এই সমস্ত একটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে তোমাদের কাছে আমরা চেষ্টা করব তুলে ধরা। অবশ্যই আসবে, আমরা দিনটা এনজয় করব, এবং আগামী দিনে তোমরা যাতে বিসিএস ক্র্যাক করতে পারো সেই আশা রেখে আমরা 22 তারিখে সম্মিলিত হচ্ছি একসাথে। দেখা হচ্ছে। ধন্যবাদ।